আবুল কালাম শামসুদ্দিন উনি মূলত হচ্ছে একজন রাজনীতিক। এই আজাদ পত্রিকা খুবই বিখ্যাত ছিল। কোন আন্দোলনের জন্য আজাদ পত্রিকা বিখ্যাত হয়েছিল? ভাষা আন্দোলনে সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের পক্ষে ভাষা আন্দোলনে সাপোর্ট দিয়েছিল এই দৈনিক আজাদ পত্রিকা। এই পত্রিকার সম্পাদক ছিল আবুল কালাম শামসুদ্দিন। দেখেন, আবুল কালাম শামসুদ্দিন একজন ভাষা সৈনিক। ওনার সম্পর্কে মূলত যেগুলো বেশি পরীক্ষা আসে, উনি একজন ভাষা সৈনিক। আবুল কালাম শামসুদ্দিন একজন ভাষা সৈনিক। তিনি একজন এমএলএ ছিলেন। 52 সালে তিনি দৈনিক আজাদ পত্রিকা কি করতেন? সম্পাদনা করতেন, ভাষার পক্ষে লেখালেখি করতেন। তিনি একজন এমএলএ ছিলেন, সংক্ষেপে বললে এমপি ছিলেন। এমনকি 21শে ফেব্রুয়ারি যেদিন গুলি করা হইল, সেই 21 তারিখে, ফেব্রুয়ারি 21 তারিখে গুলি করার প্রতিবাদে তিনি এমপিগিরি ত্যাগ করে দিয়েছিলেন। একদম পার্লামেন্ট থেকে তিনি অ্যাসেম্বলি থেকে পদত্যাগ করে বের হয়ে গিয়েছিলেন। কেন 21শে ফেব্রুয়ারি গুলি করা হলো? এরপর আমরা দেখতে পাই আমাদের যে প্রথম শহীদ মিনারটা, সেই শহীদ মিনারটা উদ্বোধন করেছে মৌলভী মাহবুবুর রহমান, যিনি শফিউরের পিতা ছিলেন। উনি উদ্বোধন করছেন। এর পরের দিন আবার কিন্তু এই আবুল কালাম শামসুদ্দিন উনিও কিন্তু উদ্বোধন করছেন। তাহলে উনি রাজনীতিক হিসাবে বেশি বিখ্যাত। রাজনীতিক হিসাবে তিনি বেশি বিখ্যাত। ঠিক আছে, কতটুকু বললে চলবে? এই আজাদ এটা কিন্তু পড়তে হবে, দৈনিক বাংলাটাও পেলেন। রাজনীতিক হিসাবে তিনি বেশি বিখ্যাত। আচ্ছা, লুৎফরের চিন্তা আমরা যেটা করতাম সেটা হচ্ছে লুৎফরের চিন্তা। যত চিন্তা আছে সব লুৎফর। যত চিন্তা লুৎফরের জীবন, দুঃখিত, আহমদ শরীফের চিন্তা আর হচ্ছে লুৎফরের জীবন। আহমদ শরীফের চিন্তা, লুৎফরের জীবন, এটা বেশি পড়তাম। লুৎফরের জীবন, দেখেন, মহৎ জীবন, উন্নত জীবন, যত জীবন আছে এগুলো সব লুৎফরের। জীবন 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 জীবন। তাহলে লুৎফরের জীবন আর আহমদ শরীফের হচ্ছে চিন্তা। আমরা আগে পড়ছি এই কাজী মুতাহার হচ্ছে নজরুলের বন্ধু। আপনারা এটাও জানেন বোধহয়, এই মুতাহারের কাজিন ছিল হচ্ছে ফজিলাতুন্নেসা। নজরুল এই ফজিলাতুন্নেসাকে ভালোবেসে ফেলেছিলেন। ফজিলাতুন্নেসাকে ভালোবেসে নজরুল তাকে সঞ্চিতা গিফট করতে চেয়েছেন। কিন্তু ফজিলাতুন্নেসা নজরুলকে অপমান করে বলেছিল, এই মিয়া, তোমার ঘরে বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, তুমি পরনারীর প্রতি আসক্ত হয়ে পড়েছে কেন? নজরুলকে বেইজ্জতি করেছিলেন এই মুতাহারের কাজিন ফজিলাতুন্নেসা। আচ্ছা, তাহলে কাজী মুতাহার কিসের সাথে জড়িত? বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে জড়িত। এখন আপনাকে বলতে হবে বুদ্ধিমুক্তির আন্দোলন শুরু করেছিল ঢাকার কোন পত্রিকাটি? Good. শিক্ষা পত্রিকাটি। এরা সবাই শিক্ষা পত্রিকার সাথে যুক্ত ছিল। থ্যাংক ইউ। জীবন ও বিকটা কাজী মুতাহারের একটা বিখ্যাত প্রবন্ধ, এটা পরীক্ষা আসে। কেন আসে? এটা তো মুতাহের হোসেন চৌধুরী, কাজী মুতাহার না, দুঃখিত। কাজী মুতাহারের কিছু করার দরকার নাই, মুতাহের হোসেন চৌধুরী করতে হবে, এখানে ভুল আছে। মুতাহের আর কাজী মুতাহার এক নয় ভাই। দেখেন, আমি বলি একটা নাম দিয়েছি আমি, কাজী মুতা। আমি ভাই বলতাম মূল নাম হচ্ছে কাজী মুতাহার হোসেন। কাজী মুতাহার হোসেন, তিনি আবার একজন ডক্টর, বিজ্ঞানের ছাত্র, ডক্টর কাজী মুতাহার হোসেন। আরেকজন হচ্ছে মুতাহের হোসেন চৌধুরী। একে আমি ডাকতাম চৌধুরী মুতা। তাহলে দুই মুতা কিন্তু দুই ধরনের। এই কাজী মুতা এবার হচ্ছে নজরুলের বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং একজন বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে। আর এই যে চৌধুরী মুতা, এ হচ্ছে সাহিত্যিক ছিলেন। এই চৌধুরী মুতা লিখেছেন সংস্কৃতির কথা। সংস্কৃতির কথা, এটা হচ্ছে চৌধুরী মুতা। চৌধুরী মুতা লিখেছেন সভ্যতা। সিভিলাইজেশন অনুবাদ করে লিখেছেন সভ্যতা। আর একটা হচ্ছে কনকুয়েস্ট অফ হ্যাপিনেস, এটাকে অনুবাদ করে তিনি লিখেছেন সুখ। তাই পরীক্ষা আসে সংস্কৃতির কথা কার? মুতাহির হোসেন চৌধুরী। সভ্যতা কার? মুতাহির হোসেন চৌধুরী। সুখ কার? মুতাহির হোসেন চৌধুরী। আর এই যে কাজী মুতা, সে হচ্ছে ফজিলাতুন্নেসার আত্মীয়। ফজিলাতুন্নেসার আত্মীয়, নজরুলের বন্ধু, আর তিনি বিশিষ্ট বিজ্ঞানী। তিনি বুদ্ধিমুক্তি আন্দোলনের লেখক, তার সাধারণত বই আসে না। ঠিক আছে। আর যিনি সাহিত্যিক উনি হচ্ছেন চৌধুরী মুতা। তাহলে একজন কাজী মুতা আর একজন চৌধুরী মুতা। গোলাম মুস্তফা এখন পুরোপুরি নিঃসন্দেহ, তারপর মন চাইলে এই দুই একটা বই আনেন। আবুল মনসুর আগে পড়েছি, দীর্ঘ টাইম রাজনীতি করেছেন আবুল মনসুর। নজরুলের বন্ধু ছিলেন। মনসুর রাজনীতি শুরু করেছিলেন কার সাথে বলেন তো? কার সাথে রাজনীতি শুরু করেছিলেন মনসুর, আবুল মনসুর? কার সাথে? তো শেরে বাংলার সাথে। আর রাজনীতি শেষ করেছেন বঙ্গবন্ধুর সাথে, তাই তার বিখ্যাত গ্রন্থ মনসুরের শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু। মাহফুজা নামের পিতা মনসুর। তারাশঙ্করের সব পড়তে হবে, সব। তারাশঙ্করের সব পড়বেন, সব তারাশঙ্করের। আমরা তারাশঙ্করের সব পড়ি কেন? তিনি অনেক উন্নত মানের লেখক, অনেক ম্যাসিভ তারাশঙ্কর। আবার তারাশঙ্করের বেশি পড়তে হবেন, তিনি আমাদের দেশের মুক্তিযুদ্ধপন্থী। দেখবেন আমাদের কিন্তু সাহিত্যের মধ্যে যা পড়তে হবেন সবচেয়ে বেশি পড়তে হবে কারা মুক্তিযুদ্ধপন্থী, কারা ভাষা আন্দোলনপন্থী, এসব মানে দেশপ্রেম যাদের মধ্যে আছে। তিনি যদিও কলকাতার লোক ছিলেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপক লেখালেখি করেছেন তারাশঙ্কর। এমনকি তারাশঙ্কর মারাও গেছেন কিন্তু 71 সালে। যদিও তারাশঙ্কর জন্মাইছেন 1898 সালে, কিন্তু তারাশঙ্কর মারা গেছেন 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। মারা যাওয়ার আগে 1971 মারা গেছে, এই মারা যাওয়ার আগে সেই দুইটা লিখে ফেলছে মুক্তিযুদ্ধের উপর, খেয়াল করছেন? 1971 সালে সেই দুইটি বই লিখে ফেলেছে মুক্তিযুদ্ধের উপর। একটি বইয়ের নাম হচ্ছে একটি কালো মেয়ের কথা, এই হচ্ছে একটা বই। আরেকটা বইয়ের নামই হচ্ছে 1971। এই দুইটা বই লিখে ফেলেছেন মারা যাওয়ার আগে। মারা গেছে 71-এ, দুইটা বই লিখছে 71-এ তারাশঙ্কর। এত অসাধারণ। তারাশঙ্করের ছোটবেলায় একটা গল্প আপনারা সবাই পড়েছেন, সেই গল্পটা হচ্ছে ডাক হরকরা। মনে আছে আপনাদের? ডাক হরকরা গল্প মনে আছে তারাশঙ্করের? সবাই পড়েছেন? ওই যে একটা ডাক হরকর থাকে, রাতের অন্ধকারে একটা কিনে বর্ষা নিয়ে, বর্ষার মধ্যে একটা হারিকেন টানিয়ে, তারপর পিঠের মধ্যে একটা টাকার বোঝা নিয়ে বের হয়ে গেল মানুষের ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে। এদিক দিয়ে ডাক হরকরার সন্তান, সে বড় হচ্ছে, টাকার লোভ হয়েছে তার, কিন্তু মানুষের টাকা ফ্রি করে বেড়ায় তার বাবা, কিন্তু নিজের ঘরে টাকা নাই। সন্তানই কিন্তু বাবাকে অ্যাটাক করে এই সম্পদগুলো লুট করার জন্য। এটা কি জানেন আপনারা? জানলে নিষ্প্রয়োজন, আর বলবো না, শেষ। সন্তান এই রাতের বেলা বাবাকে অ্যাটাক করে সেই সম্পদ লুট করার জন্য। ওকে, বাকিটা পরবর্তী পর্বে হবে ইনশাল্লাহ। তারপর কি হয়েছে এটা আপনারা পড়ে নেবেন, ডাকর করা তারাশঙ্করের গল্প। তাহলে তারাশঙ্করের মুক্তিযুদ্ধের একটি কালামের কথা আছে, মুক্তিযুদ্ধ 1971 আছে। তারাশঙ্করের বিখ্যাত উপন্যাস হচ্ছে কবি উপন্যাসে। কবি উপন্যাসটা এত সুন্দর, এটা মধ্যযুগের একটা কাহিনী। উপন্যাস কিন্তু আধুনিক যুগের রচিত, কিন্তু মধ্যযুগে আমরা কবিয়াল পড়েছিলাম না, কবিয়াল? এই কবিয়াল নিতাই বৈরাগীর কাহিনী, কবিয়াল নিতাই বৈরাগীর কাহিনী নিয়ে তারাশঙ্কর লিখেছেন এই কবি উপন্যাসটি। কবি উপন্যাসে তারাশঙ্কর লিখেছেন জীবন এত ছোট কেনে। এই কবি উপন্যাসে আমরা দেখতে পাই যে নিতাই, তিনি মূলত একজন কবিয়াল থাকে, গায়ক থাকে। আর আমরা দেখতে পাবো বসন, বসন নামে একজন থাকে, সে আবার ডান্সার। ঝুমুর ঝুমুর যাত্রাপালার নায়িকা, একজন যাত্রাপালার নায়িকা আর একজন কবি গানের শিল্পী। আর একজন থাকে ঠাকুরজি। এই ঠাকুরজি কবিয়াল নিতাইকে খুব ভালোবাসিত।
কিন্তু নিতাই ঠাকুরজিকে খুব বেশি পাত্তা দিত না, কারণ ঠাকুরজি অলরেডি বিবাহিতা। কিন্তু এই নিতাই একদিন যাত্রাপালা দেখতে গেল, বসন্তের যাত্রাপালা। এই যাত্রাপালার নায়িকা বসন খুব ডান্স করে, অসাধারণ সুন্দরী রূপসী নায়িকা নিতাইয়ের বসনকে ভালো লাগে। কিন্তু একদিন সুযোগ এসে যায়, যাত্রাপালার যে আসল হিরো থাকে বসন্তের সাথে নাচ করে, এই হিরোর আবার এই বসন্তের প্রতি কুনজর ছিল। আর হিরো বসন্তকে অফার করেছে, বসন্ত যদি আমার কুনজরে তুমি না আসো, তাহলে আমি আর পরের দিন এই যে যাত্রাপালা আছে আমি আর হিরোগিরি করবো না। পরে হিরো মন খারাপ করে বসন্তের সাথে রাগ করে চলে যায়। পরবর্তীতে সেদিন বসন্ত জানতে পারে যে নিতাই প্রচুর অ্যাক্টিং করতে পারে, গানও গাইতে পারে, সব পারে। এরপর যাত্রাপালা শুরু হয়ে যায়, কাকে নিয়ে চান্স পাওয়া যায় নিতাই। নিতাইয়ের সাথে বসনের সম্পর্ক শুরু হয়ে যায়। বসন অলরেডি যক্ষা রোগে আক্রান্ত থাকে, রক্তভূমি করে। কিন্তু আগেও সে যক্ষা রোগে আক্রান্ত, সে বেশি দিন বাঁচবে না সে জানে। কিন্তু নিতাইয়ের সাথে প্রেম হয়ে যাওয়ার পর এখন সে বাঁচতে চায়। যেদিন ফাইনালি সে রক্তভূমি করে দেয়, সেদিন সে নিতাইকে বলে, নিতাই জীবন এত ছোট কেন, কারণ তার মরার বয়স কি চলে এসেছে। তখন বসন্ত মারা যায়, নিতাইয়ের কোলেই সে মারা যায়। মারা যাওয়ার পর নিতাই প্রেমিকা হারায় 1 বছর দিগম্বর হইয়া ঘোরাঘুরি করে। 1 বছর পর তার মনে হয় যে আমি ঠাকুরজির কাছে আশ্রয় নিই না কেন, ঠাকুরজি আমার আসল প্রেম। এরপর সে ফিরে যায় নিজ গ্রামে ঠাকুরজির কাছে। কিন্তু যেদিন ফিরে যায় সেদিন গিয়ে দেখে ঠাকুরজির সীতা জ্বলিতেছে, ঠাকুরজিও মারা গেছে। তো এখানে এসেছে বসনা আক্ষেপ করে বলে, নিতাই জীবন তো ছোট। তাহলে বলুন দেখি, কবি উপন্যাসের নায়কের নাম কি? কবি উপন্যাসের নায়কের নাম কি? নিতাই, নিতাই। হুম, কত সুন্দর না? এরপর তার ছোট গল্প রাসকলি, এটা পড়তে হবে। চৈতালি গুণী কি পড়বেন, মুক্তিযুদ্ধের উপন্যাস 71 কালামের কথা, খুবই খুব ইম্পর্টেন্ট। কাহার সম্প্রদায়ের কাহিনী, আশিলি বাগের উপকথা। কাহার মানে হচ্ছে পালকি বাহক, যারা পালকি পায় না তাদেরকে বলা হয় কাহার। এই কাহার সম্প্রদায়ের কাহিনী, এখন আর পালকি বাহক তো নাই ভাই, এখন নাই। আপনার কি একটা আইডিয়া করে বলুন তো, আগে পালকি বাহকদের, পালকি বাহক পেশাটা তৈরি হয়েছিল কোন কারণে হতে পারে? প্রায় শখানেক মানুষ আছেন, কেউ না কেউ হয়তো বা পারবেন। কেন এখন পালকি বাহক নাই কেন, এটা বললেই হবে। আগে তো পালকি বাহকরা ছিল, কাহার সম্প্রদায় ছিল, এখন কাহার সম্প্রদায় নাই কেন? রাজা রানী কাহার সম্প্রদায় নাই কেন, নাই কেন সাকিব ভাই, ধন্যবাদ আপনাকে। কিন্তু আসলে অ্যান্সারটা আমি একটু চাই। এখন কাহার সম্প্রদায় নাই কেন, কাহার সম্প্রদায় কেন ধ্বংস হয়ে গেল? পালকি নাই। আচ্ছা, সংক্ষেপে আসবে আসবে, কারণ কারো মাথা থেকে এটা উত্তর আসবে। কার সম্প্রদায় ধ্বংস হয়ে গেলে আসলে বাগের কথা। এখন আর সেই উপন্যাস মানুষকে আলোড়ন সৃষ্টি করে না। কার সম্প্রদায় ধ্বংস হয়ে গেল, এখন রাস্তাঘাট তৈরি হয়েছে ভাই, এটা মূল কারণ। রাস্তাঘাটে গাড়ি আছে সবাই, শিমুলের অ্যান্সার ঠিক আছে। রাস্তাঘাট তৈরি হয়েছে এই জন্য। আগে তো আসলে রাস্তাঘাট ছিল না। আপনার এই পালকি সম্প্রদায় ইয়ের মধ্যে দিয়ে, খালের মধ্যে দিয়ে হেঁটে যেত অনেক সময়, অথবা পালকি সাঁকুর মধ্যে দিয়ে কাঁধে করে পালকি নিয়ে চলে যেতে পারতো। আর এখন যেহেতু রাস্তাঘাট হয়েছে, এখন তো আর কেউ সাঁকু দরকার নাই, পানীয় সমস্যা নাই, সবার গাড়ি আছে। মূল সমস্যা রাস্তাঘাট। তাহলে এই কাহার সম্প্রদায় বা পালকি সম্প্রদায়কে নিয়ে রচিত বিখ্যাত উপন্যাস কি? আসলে বাগের উপকথা। আর ডুম সম্প্রদায়ের নিয়ে কবি উপন্যাস মূলত হচ্ছে ইয়ার কাহিনী, নিতাইয়ের কাহিনী, জীবন এত ছোট কেন। ডুমদের কাহিনী এখানে আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা, শরৎচন্দ্রের পরে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাস এগুলো, অসাধারণ উপন্যাস, এক কথা। আর জাতিদেবতার নায়ক, গণদেবতার নায়ক আর পঞ্চগ্রামের নায়ক এক, যখন একই নায়ক হয়, একই কাহিনী অবলম্বনে তিনটা কাহিনী, যেমন ধরেন ধুম ওয়ান, ধুম টু, ধুম থ্রি, তিনটা যখন একসাথে হয় তখনই তাকে বলা হয় কি? ত্রয়ী উপন্যাস। এই যে জাতিদেবতার নায়ক, পঞ্চগ্রামের নায়ক, এগুলো সব এক। আসলে বাগের উপকথা কি সম্প্রদায়, কার সম্প্রদায় বা পালকি সম্প্রদায়কে নিয়ে রচিত? অরণ্যে বন্যী, রায়কুমার, গণদেবতা ইম্পর্টেন্ট, কবি নিতাই বইরা কি, জীবন এত ছোট কেন, এগুলো বলে না। রসকলি বইলেন, জলসাগর বইলেন, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের নজরুল আছে।